আজ 9ই ফেব্রুয়ারি সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মসজিদ নির্মাণ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা। রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন? শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। বাম কংগ্রেসকে খোঁচা দিয়েও সেলিমকে জোটের নেতা মানতে রাজি হুমায়ুন। শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। তৃণমূল হারলেই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ভাঙড়ে হুঁশিয়ারি শওকতের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। এপ্রিলের মধ্যেই বিজেপি সরকার হলে 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, আশ্বাস শুভেন্দুর। বলে দিচ্ছি, লিখে রাখুন, 240 থেকে 250 আসনে জিতে আসছে তৃণমূল, দাবি কল্যাণের। পাল্টা খোঁচা সজলের। দিলীপ পা রাখতেই ভেঙে পড়ল মঞ্চের একাংশ। থোড়াই কে আর বিজেপি নেতা, ভাষণে চাঙ্গা করলেন দলের কর্মীদের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। মসজিদ নির্মাণ শুরুর পরদিন থেকেই বাবরি যাত্রা। আগামী 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বাবরি মসজিদ নির্মাণের কাজ। তার ঠিক পরদিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে বাবরি যাত্রা শুরু করার ঘোষণা করলেন বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলা ঘুরে এই যাত্রা যাবে বলে জানা গিয়েছে। এই যাত্রার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন তিনি, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে রবিবার মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান হুমায়ুন। এর আগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং জানানো হয়েছিল 11ই ফেব্রুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হবে। জানা গিয়েছে 11ই ফেব্রুয়ারি কোরআন পাঠের মধ্যে দিয়ে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। পরদিন 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাবরি যাত্রা। নদিয়া মুর্শিদাবাদের পলাশী থেকে যাত্রা শুরু হয়ে তা পৌঁছবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট 100টি গাড়ি নিয়ে এই যাত্রা হবে। প্রতিটি গাড়িতে চালক সহ 6 জন করে থাকবেন, অর্থাৎ প্রায় 600 জন এই যাত্রায় অংশ নেবেন। যাত্রাপথের মোট দূরত্ব প্রায় 265 কিলোমিটার। বাবরি যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদ নির্মাণ নিয়ে একাংশ ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারের জবাব দিতে এবং সাধারণ মানুষকে প্রকৃত তথ্য জানাতে এই যাত্রার আয়োজন। তার কথায়, এর আগেও একজন অপপ্রচার করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন, আবারও করলে এবারেও ব্যর্থ হবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করে এই বাবরি যাত্রার মাধ্যমে কার্যত নিজের ভোট প্রচারও শুরু করে দিলেন হুমায়ুন কবির। শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়। বাম কংগ্রেসকে খোঁচা দিয়েও সেলিমকে জোটের নেতা মানতে রাজি হুমায়ুন। হুমায়ুন কবিরের দলের সঙ্গে সিপিএম, আইএসএফ ও মিমের সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সেই জল্পনার মধ্যে এবার মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যেই জোটের রূপরেখা স্পষ্ট হয়ে যাবে। তবে জোট গঠিত হলে তিনি 135টির কম আসনে লড়বেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। পাশাপাশি স্পষ্ট করে বলেন, জোট হলে তার নেতৃত্ব একমাত্র সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেই মানবেন। এই প্রসঙ্গে হুমায়ুন একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। উল্লেখ্য, কয়েকদিন আগে নিউ টাউনে হুমায়ুনের বৈঠক প্রসঙ্গে মুখ খুলেছিলেন সেলিমও। সেদিন তিনি জানিয়েছিলেন, আলোচনায় বসতে হলে মন্দির মসজিদ কেন্দ্রিক রাজনীতি চলবে না। এবার হুমায়ুনের বক্তব্য, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। সেই শূন্যের একটি ইতিমধ্যেই বাদ পড়েছে, আর একটি শূন্য আমাদের সঙ্গে থাকতে আগ্রহ প্রকাশ করেছে। 25শে ফেব্রুয়ারির মধ্যে মানুষ জানতে পারবে মিম, আইএসএফ ও সিপিএম এর মধ্যে কারা আমাদের সঙ্গে জোট বাঁধছে। তবে আসন সংখ্যা নিয়ে হুমায়ুনের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, জোট হলে আসন সংখ্যা কমবে, কিন্তু 135টির নিচে নামবো না। তার জোট না হলে একাই 182 আসনে লড়বো। আমার লক্ষ্য তৃণমূলকে হারানো এবং বিজেপিকে মেজরিটি পেতে না দেওয়া। পাশাপাশি তিনি ফের জানান, সেলিমের নেতৃত্বেই তার কাছে গ্রহণযোগ্য, অন্য কাউকে তিনি জোট নেতা হিসেবে মানবেন না। এদিকে হুমায়ুনের এই বক্তব্য ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ভোটের আগে অনেকেই ফাঁকা আওয়াজ তোলে, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখলেই বোঝা যাবে। তৃণমূল হারলেই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ভাঙড়ে হুঁশিয়ারি শওকতের। ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির পর ইতিমধ্যেই বহু উপভোক্তা সেই বাড়তি টাকা পেতে শুরু করেছেন। ভোটের মুখে এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের বড় প্রচার ইস্যু বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ঠিক এমন সময়ই ভাঙড়ের প্রাণগঞ্জে এক প্রস্তুতি সভা থেকে শওকত মোল্লার বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধে। সভামঞ্চ থেকে শওকত মোল্লা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্দিষ্ট এলাকায় আসন হারলে সেখানে সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তার দাবি, ভাঙড়ের যে 3টি অঞ্চল চালতাবেরিয়া, শানপুকুর ও পোলেরহাট 1, সেখানে তৃণমূল আইএসএফ এর কাছে পরাজিত হয়েছে। সেখানে নাকি সরকারি ঘর প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও, দেখি কত বড় বাপের বেটা। পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন, দাদার খাবে আর মামার গাইবে, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর তাকে নিয়ে সমালোচনা হবে। শওকত আরো দাবি করেন,
সিএমআরও তালিকায় যাদের নাম রয়েছে সেই আইএসএফ কর্মীরা যেন কোনো সরকারি সুবিধা না পান তা নিশ্চিত করতে দলীয় কর্মীদের নজর রাখার নির্দেশ দেন। তার বক্তব্য অনুযায়ী ভবিষ্যতে বিরোধী নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে। শওকতের এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিরোধীরা যেমন প্রতিবাদে সরব হয়েছে, তেমনি অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্র তন্ময় ঘোষ স্পষ্টভাবে জানান, এটা দলের অবস্থান নয়। উনি ব্যক্তিগতভাবে এই মন্তব্য করেছেন। আমরা আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর সহ বহু জায়গায় হেরেছি, সেখানেও সরকারি পরিষেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে। দল নিশ্চয়ই এই বিষয়ে ওর সাথে কথা বলবে। এদিকে বিজেপিও ইস্যুকে হাতিয়ার করে কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ভোটে তৃণমূল হেরে গেলে এইসব নেতাদের বাড়িকেও শৌচালয় হিসেবে ব্যবহার করা হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও। দেখি কত বাপের বেটা আছো তোমরা। এপ্রিলের মধ্যেই বিজেপি সরকার হলে 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, আশ্বাস শুভেন্দুর। এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ 500 টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা এবং SC/ST শ্রেণীর মহিলারা মাসে 1700 টাকা করে পাবেন। ভোটের মুখে এই ঘোষণা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে এবার আরও বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। বীরভূমের এক জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয় তাহলে 1 মে থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। আর যদি মে মাসে সরকার গঠিত হয় তাহলে 1 জুন থেকে সেই টাকা দেওয়া হবে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, এছাড়াও তফসিলি জাতি ও উপজাতি ভাতা, লোক প্রসার শিল্পীর ভাতা সহ সমস্ত সামাজিক ভাতার ক্ষেত্রে বিজেপির সংকল্পপত্রে যা প্রতিশ্রুতি থাকবে তা কার্যকর করা হবে বলেও তিনি জানান। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের থেকে বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি আগেই দিয়েছে। তার বক্তব্য, আমরা স্পষ্ট করে বলছি, লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো না, তৃণমূল কংগ্রেস যে টাকা দেয় তার থেকেও বেশি টাকা দেব। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমরা এই ধরনের উদাহরণ রেখেছি, এটা নতুন কিছু নয়। বহু রাজ্যে আমরা 500 টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছি। আপনারা 1500 টাকা বা 1700 টাকার কথা বলছেন, কিন্তু হরিয়ানার বার্ধক্য ভাতা 3200 টাকা প্রতি বছর, যেখানে 250 টাকা করে বাড়ে, সরকারি চাকরির ইনক্রিমেন্টের মতো। বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেক ক্ষেত্রে আমরা তৃণমূলের থেকে বেশি সুবিধা দিই। তিনি আসামের অরুণোদয় প্রকল্পের উদাহরণও তুলে ধরেন। লক্ষ্মীর ভান্ডার ঘিরে শাসক ও বিরোধীর মধ্যে পাল্টাপাল্টি প্রতিশ্রুতিতে ভোটের আগে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বলে দিচ্ছি, লিখে রাখুন, 240 থেকে 250 আসনে জিতে আসছে তৃণমূল, দাবি কল্যাণের। পাল্টা খোঁচা সজলের। মাসখানেক আগে বীরভূমের রামপুরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। সেই সুরেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন 240 থেকে 250টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পরের নির্বাচনে জিতে আসছে। তার মতে পশ্চিমবঙ্গে সিপিএম বিজেপি আর কিছু নেই। সেলিম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন, বিজেপি শেষ। তিনি বলেন, লিখে রাখুন, 240 থেকে 250টি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পরের নির্বাচনে জিতে আসছে। এই দাবিকে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, 240 থেকে 250 কখন বলেছিলেন? শনিবার রাতে নাকি রবিবার সকালে? এসব লোকের কথার কোনো মূল্য নেই। তিনি দাবি করেন তৃণমূল 100-র নিচে আসন পাবে। এতই যদি জানেন যে 250 আসনে জিতবে, তাহলে একবার সুপ্রিম কোর্টে ছুটে বেড়াচ্ছেন কেন পাগলের মতো? তিনি আরো বলেন, আজ এই কথাটা নোট করে রাখুন, যদি না পান এটা আপনি চালাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারিতে রামপুরহাটের সভায় বলেছিলেন, বীরভূমে 11-0 করতে হবে এবং রাজ্যে 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে বাংলার অবস্থা খারাপ হবে। দিলীপ পা রাখতেই ভেঙে পড়ল মঞ্চের একাংশ। থোড়াই কেয়ার বিজেপি নেতা, ভাষণে চাঙ্গা করলেন দলের কর্মীদের। দক্ষিণ 24 পরগনার গোসাবায় রবিবার বিজেপির এক কর্মী সভায় অংশ নিতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সভা মঞ্চে উঠতেই আচমকা মঞ্চের একাংশ ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে পড়তে বসেছিলেন দিলীপ ঘোষ, তবে পাশে থাকা দলীয় কর্মীরা দ্রুত তাকে সামলে নেন। নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই সভাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও এই দুর্ঘটনার পরেও কর্মসূচি বাতিল করা হয়নি। মঞ্চের অন্য একটি অংশে গিয়ে দিলীপ ঘোষ কর্মী সভায় বক্তব্য রাখেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বার্তা দেন। এদিনের সভায় বিজেপির উদ্যোগে রাখা একটি ড্রপ বক্সে দিলীপ ঘোষ নিজের ব্যক্তিগত মতামত জমা দেন। এই ড্রপ বক্সের মাধ্যমে রাজ্যের মানুষ আগামী দিনে কেমন বাংলা দেখতে চান সেই বিষয়ে পরামর্শ সংগ্রহ করছে বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, এবছর বিজেপি নিজে থেকে কোনো ইস্তেহার তৈরি করবে না, বরং মানুষের মতামতের ভিত্তিতেই তৈরি হবে দলের সংকল্পপত্র। এই উদ্দেশ্যে ড্রপ বক্সের পাশাপাশি একটি টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে। ঘটনার বিষয়ে জানা গিয়েছে,
রবিবার গোসাবায় আয়োজিত কর্মী সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। মঞ্চে উঠে কর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকাই তার পায়ের নিচের অংশ ভেঙে পড়ে। আয়োজকদের একাংশের প্রাথমিক দাবি অতিরিক্ত চাপের কারণে মঞ্চের ওই অংশটি ধসে পড়ে। একই সঙ্গে অনেক মানুষ উঠে যাওয়ার কাঠামো সেই ভার সহ্য করতে পারেনি বলেই অনুমান। যদিও এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবু রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ দিলীপ ঘোষের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মঞ্চ ভেঙে পড়াকে অশনি সংকেত বলেও ব্যাখ্যা করছেন। তবে জেলা বিজেপি নেতৃত্বের দাবি এটি একটি সামান্য দুর্ঘটনা মাত্র, তাতে দলের কর্মসূচিতে কোনো ব্যাঘাত ঘটেনি। মমতার সুপ্রিম কোর্টে লড়াইয়ের ভূয়সী প্রশংসা সিপিএম নেতা মানিক সরকারের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় শুরু হয় এসআইআর। এই নিয়ে বিস্তর হেনস্থা ও হয়রানির শিকার হন নাগরিকরা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দাদাগিরি ঠেকাতে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জোরদার সওয়াল করে কমিশনকে চাপে ফেলেন। এতে বিজেপি ও সিপিএম চাপে পড়ে সমালোচনা শুরু করে। এবার মমতার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর নেতা মানিক সরকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী একজন আইনজীবীও, ভালোই করেছেন। মূল সমস্যার বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। দেরি করে ফেলেছেন, আরো আগে যাওয়া উচিত ছিল, তবে দেরি হলেও কার্যকরী উদ্যোগ নিয়েছেন। এই নিয়ে বাংলা সিপিএম নেতা সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেও মানিক সরকারের প্রশংসায় তারা চাপে পড়েছেন। মানিকের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে হয়েছে। প্রশ্নটা করলেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, তিনি নিজে আপনি অ্যাডভোকেটই, হ্যাঁ ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই, কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আমি অ্যাডভোকেট হিসেবে এসেছি। প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসেছে, ভালোই তো, তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। আগামীকাল সোমবার প্রাথমিক শুনানির পর কোর্ট, হাইকোর্ট যে বেঞ্চ, তারা কালকে আরেকবার সেখানে শুনবেন। আমরা দেখি, অপেক্ষা করে দেখি। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। বেআইনি নির্মাণের প্রতিবাদে লাথি, টিএমসি কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ব্যারাকপুরে। উত্তর ব্যারাকপুরের মনিরামপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ, বৃদ্ধের বাড়ির সামনে প্রতিবেশীর বেআইনি নির্মাণ চলছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবার পুরসভায় লিখিত অভিযোগ করে আসছিল। রবিবার ঘটনাস্থলে কাউন্সিলর এসে প্রথমে বৃদ্ধের ছেলে হেমন্ত অধিকারীকে মারধর করেন বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে কাউন্সিলর স্বয়ং বৃদ্ধ তুলসী অধিকারীকে রাস্তার ওপর ফেলে লাথি মারেন। আঘাতে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড এবং অন্যান্য তথ্য জোগাড়ের কাজ চলছে। অভিযোগ উঠেছে বেআইনি নির্মাণে কাউন্সিলরের মদত দেওয়ার। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। রোগীর শয্যায় আরামের ঘুম পথ কুকুরদের। স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য নিয়ে তরজায় তৃণমূল বিজেপি। পূর্ব বর্ধমানের একটি স্বাস্থ্যকেন্দ্রে রোগীর বেডে কুকুর শুয়ে থাকার ছবি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আউশ গ্রামের বন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একতলায় শীতের রাতে দুটি কুকুরকে বেডে ঘুমাতে দেখা যায়। আশেপাশে কোনো স্বাস্থ্যকর্মী বা নিরাপত্তা রক্ষীর উপস্থিতি ছিল না। শনিবার ওই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, এই ধরনের ছবি রাজ্যের হাসপাতালগুলির বাস্তব চিত্র তুলে ধরছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম জানান, এই বেডটি পরিত্যক্ত ছিল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে ছবি ছড়ানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, পরিত্যক্ত বেড হলেও কিভাবে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে পথ কুকুর ঢুকে পড়ল? জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খাওয়ার পরেই শুরু হয় বমি, পেট ব্যথা, গোটা স্কুল ভর্তি হাসপাতালে। খাবারে টিকটিকি পড়েছিল বলে অনুমান। বিহারের মধেপুরা জেলার শাহগড় গ্রামের কারুটোলার স্কুলে মিড ডে মিল খেয়ে প্রায় 70 জন ছাত্রীকে একে একে অসুস্থ হয়ে পড়ে। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই বমি, পেট ব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। বেশিরভাগ শিশু স্থিতিশীল হলেও একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই স্কুলে মিড ডে মিল সরবরাহ করে প্যারাস অ্যাগ্রো নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। খাবার খাওয়ার মিনিট কয়েকের মধ্যে অসুস্থতা শুরু হয়। অভিভাবকদের সন্দেহ, খাবারে হয়তো টিকটিকি পড়ে গিয়েছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরকে জানায়। অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে সব অসুস্থ শিশুদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ক্ষুব্ধ অভিভাবকেরা ভিড় জমান এবং স্কুল ও সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। শিশুদের অবস্থা খতিয়ে দেখেন এবং অভিভাবকদের আশ্বাস করেন। তিনি জানান, সকলকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। খাবারের গুণমান, সরবরাহ ও বিতরণ সব দিক খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে খাদ্য বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা চলছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।
পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।